শেখ হাসিনা মানবজাতির কলঙ্ক, ক্ষমা করা যাবে না মন্তব্য বিএনপি মহাসচিবের। সরকারের প্রতিশ্রুত সময়ে নির্বাচনের আশা করি আগামী দিনে যে নির্বাচন প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন এই কেয়ারটেকার সরকার, সেই নির্বাচনের মধ্য দিয়ে আমরা জনগণের একটা সরকার তৈরি করতে পারব। রাঙামাটিতে এনসিপির পদযাত্রা, শহীদ ও আহতদের জন্য গণ অভ্যুত্থান সেল গঠন করেছে দল। চট্টগ্রামে জানালেন নাহিদ। একটা আমাদের নিজেদের পার্টির তরফ থেকে একটা গণ অভ্যুত্থান সেল, শহীদ এবং আহত কল্যাণ সেল আমরা করছি। গণহত্যা মামলায় ট্রাইব্যুনালে সাবেক মন্ত্রী, এমপি ও পুলিশ কর্মকর্তারা। ওবায়দুল কাদের সহ ৪৫ জনের বিরুদ্ধে ১৫ অক্টোবর তদন্ত রিপোর্ট দাখিলের নির্দেশ। রাজনৈতিক দলগুলোর সাথে চলছে ঐক্যমত্য কমিশনের বৈঠক। তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে সবাই একমত, জানালেন ডক্টর আলী রিয়াজ। সোশ্যাল মিডিয়ায় ঘটনার পাশাপাশি তথ্য বিকৃতিতে উদ্বিগ্ন রাজনৈতিক নেতারা। ভার্চুয়াল লড়াইয়ে সত্য যাচাইয়ের পরামর্শ বিশ্লেষকের। অনলাইন প্ল্যাটফর্মে এবং সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকমের বক্তব্য বিভ্রান্তিমূলক। বাস্তবতা এবং সামাজিক যোগাযোগের আবার আলাদা দুটো জগৎ তৈরি হয়ে যায়। অনেক পজিটিভ দিক আছে, কিন্তু আবার নেগেটিভ দিকও আছে, যে এখানে অনেক অতিরঞ্জন আছে, মিথ্যাচার আছে। যুদ্ধবিরতি ঘোষণার পরও সিরিয়ায় সংঘর্ষে জড়িয়েছে দ্রুজ ও বেদুইন সম্প্রদায়। এখন পর্যন্ত ৯ শতাধিক মানুষের প্রাণহানি। শুভেচ্ছা, আমন্ত্রণ দুপুরের বাংলাদেশের আয়োজনে। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। প্রতিশ্রুত সময় অনুযায়ী সরকার নির্বাচন দেবে এমন প্রত্যাশা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, নিজেদের মধ্যে ভিন্ন মত থাকলেও সবাইকে নিয়ে রেইনবো নেশন গড়তে চায় দল। সকালে রাজধানীর জিয়া উদ্যানে ৩৬ দিনব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অভ্যুত্থানে শহীদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচিতে এমন মন্তব্য করেন তিনি। সবুজ পল্লবে স্মৃতি অম্লান শীর্ষক এই কর্মসূচির আয়োজন করে জাতীয়তাবাদী কৃষক দল ও আমরা বিএনপি পরিবার। বৃক্ষরোপণ পূর্ব বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, ৫ আগস্টের পর দেশের রাজনৈতিক পরিস্থিতি শান্ত হওয়ার প্রত্যাশা থাকলেও তা হয়নি। জানান, গণহত্যার জন্য শেখ হাসিনাকে ক্ষমা করা যায় না। আওয়ামী লীগ সভানেত্রী মানবজাতি ও নারী সমাজের কলঙ্ক বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। মানব জাতির একটা কলঙ্ক, হাসিনা হচ্ছে মায়েদের একটা কলঙ্ক। এবং আশা করি আগামী দিনে যে নির্বাচন প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন এই কেয়ারটেকার সরকার, যে ২৬ ফেব্রুয়ারির মাঝামাঝি সময় নির্বাচন হবে, সেই নির্বাচনের মধ্য দিয়ে আমরা জনগণের একটা সরকার তৈরি করতে পারব। দেশ গড়তে জুলাই পদযাত্রার ২০তম দিনে রাঙামাটিতে পদযাত্রা করছে এনসিপি। শহরের শিল্পকলা একাডেমি, বনরূপা, পুলিশ বক্স প্রাঙ্গণ ও বাজার এলাকায় গণসংযোগ করে তারা। পথসভায় যোগ দিয়ে এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, প্রশাসনে কেউ কোনো অপরাধ করলে তাদের পাহাড়ে আর উত্তরাঞ্চলে পানিশমেন্ট পোস্টিং করার কালচার বন্ধ করতে হবে। পাহাড়কে কেউ যেন ব্যক্তি স্বার্থে ও পারিবারিক স্বার্থে ব্যবহার করতে না পারে, সেই বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। এর আগে চট্টগ্রাম থেকে রওনা দিয়ে বেলা ১টার দিকে রাঙামাটি শহরে পৌঁছায় এনসিপি নেতারা। দিনের শুরুতে চট্টগ্রামের শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, জুলাই শহীদ ও আহতদের জন্য জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে জুলাই গণ অভ্যুত্থান সেল গঠন করা হয়েছে। ৫ আগস্টের মধ্যে সরকারের পক্ষ থেকেই জুলাই ঘোষণাপত্র দেয়া হবে বলে আশা করেন এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, জুলাই ঘোষণাপত্র হলে গণ অভ্যুত্থান একটি আইনি স্বীকৃতি পাবে। রাঙামাটিতে পদযাত্রা শেষে আবারও চট্টগ্রামে ফিরবেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। বিকেলে চট্টগ্রামে পদযাত্রা ও পথসভা করবে দলটি। সমস্যা থাকে, সম্প্রদায়গুলোর মধ্যে আমাদের সমস্যা থাকলে আমরা নিজেরা এটার সুরাহা করব, আমরা নিজেরা বসে এটার সমাধান করব, কিন্তু অন্য কোনো পক্ষকে এটার সুযোগ আমরা নিতে দিব না। এটা আপনারা আমরা সকলে মিলে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। দ্বিতীয়ত, আমরা মনে করি যে বাংলাদেশে যে ৭২-এর সংবিধানের বিরুদ্ধে আমরা বলে আসতেছি যে মুজিববাদী সংবিধান,
যেই সংবিধানে সকল জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করা হয়নি, বাঙালি জাতীয়তাবাদের নামে অবাঙালি জনগোষ্ঠীর সাথে এখানে বিভেদ তৈরি করে রাখা হয়েছে, ধর্ম নিরপেক্ষতাবাদের নামে ইসলামের সাথে অন্য ধর্মের বিভেদ তৈরি করে রাখা হয়েছে। আমরা সকল বিভেদের ঊর্ধ্বে গিয়ে সকল জনগোষ্ঠীকে মর্যাদা দিয়ে একটি সংবিধান তৈরি করতে চাই। আপনাদের রাঙামাটির নেতা এমএন লারমা সেই ৭২-এর সংবিধানের বিরোধিতা করেছিলেন। আমরা চাই যে মুজিববাদী সংবিধানকে বাতিল করে নতুন একটি গণতান্ত্রিক সংবিধান আপনি আমি মিলে বসে নতুন একটি চুক্তি আমরা তৈরি করব, যেখানে আপনার অধিকারও থাকবে, আমার অধিকারও থাকবে। আমরা জানি পাহাড়ি জনগোষ্ঠী চাকমা, মারমা, তঞ্চঙ্গা, বম সহ অন্যান্য জনগোষ্ঠী তাদের ভাষা, ধর্ম, ভূমির অধিকার নিয়ে লড়াই করছে। অন্যদিকে যারা বাঙালি জাতিগোষ্ঠী রয়েছে তারাও নানান সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রয়েছে। আমরা উভয় সকল জনগোষ্ঠী এখানে নির্যাতিত, অধিকারহীন। আমাদের লড়াইটা আমাদেরকে একসাথেই করতে হবে, কাউকে বাদ দিয়ে করা যাবে না। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আমরা সেই ঐক্য, সেই সম্প্রীতি, সেই সহানুভূতির কথা বলতে এসেছি। সেই সহানুভূতির এবং ঐক্য এবং সম্প্রীতির রাজনীতি জাতীয় নাগরিক পার্টি করতে চায়। পাহাড়ে যে অশান্তি, যে বিভেদ বছরের পর বছর জিয়ে রাখা হয়েছে এবং আমরা সেই অশান্তি এবং বিভেদকে দূর করতে হবে এবং বাংলাদেশের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে লড়াই করব। বাংলাদেশকে যে কোনো আধিপত্যবাদী শক্তির হাত থেকে রক্ষা করতে হলে বাংলাদেশের সকল সম্প্রদায়কে একত্রে ঐক্যবদ্ধভাবে এই লড়াইটা চালিয়ে যেতে হবে। রাঙামাটিবাসী কি সেটার জন্য প্রস্তুত আছে? আমরা জানি রাঙামাটিবাসী, পার্বত্য চট্টগ্রামবাসী, এই তরুণ প্রজন্ম, এই গণ অভ্যুত্থানের যে নেতৃবৃন্দ, সেই নেতৃবৃন্দর প্রতি আস্থাশীল হবে। আমরা রাঙামাটি দিয়ে আসছি, আমরা দেখেছি রাঙামাটির সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য, এই প্রাকৃতিক সৌন্দর্য বাংলাদেশ। দর্শক, রাঙামাটির পথসভায় বক্তব্য রাখছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আমরা সরাসরি সেখানে ছিলাম। জুলাই আগস্ট গণহত্যা মামলায় ওবায়দুল কাদের, আনিসুল হক, পলক সহ ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট ১৫ অক্টোবর দাখিলের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সকালে জুলাই অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের ৭ মামলায় একযোগে ৩৮ আসামিকে আনা হয় ট্রাইব্যুনালে। সকালে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সহ ১৪ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। কেরানীগঞ্জ বিশেষ কারাগার থেকে সাবেক এনটিএমসির পরিচালক জিয়াউল আহসান সহ আনা হয় ১০ জনকে। কাশিমপুর কারাগার থেকে দীপুমণি এবং নারায়ণগঞ্জ কারাগার থেকে গোলাম দস্তগীর গাজীকে হাজির করা হয়। এছাড়াও সালমান এফ রহমান, জুনায়েদ আহমেদ পলক সহ আসামিদের মধ্যে আছেন সাবেক ৯ মন্ত্রী, সংসদ সদস্য, পুলিশ কর্মকর্তা। মুগ্ধ হত্যা মামলা এবং নরসিংদী, কক্সবাজার, সিলেট সহ মোট ৭ মামলায় তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। প্রসিকিউশন বলছে তদন্ত শেষ না হওয়ায় সব মামলাতেই সময় আবেদন করা হবে। শেখ হাসিনা সরকার আন্দোলন পরিস্থিতি সামাল দিতে না পেরে ২৪-এর ২০ জুলাই থেকে সারা দেশে কারফিউ জারি করা রাখে। সারা দেশে সেনা মোতায়েন হয়। আন্দোলনকারীদের সাথে সমঝোতার জন্য মন্ত্রীদের নিয়ে গঠন করা হয় একটি টিম। তবে সমন্বয়কারীরা জানান সমঝোতার নামে তাদের তুলে নিয়ে যাওয়া হয়। দাবি করা হয় গণমাধ্যমে প্রচারিত ৮ দফা দাবিপত্র আন্দোলনকারীদের পক্ষ থেকে আসেনি। আহমেদ রেজা জানাচ্ছেন বিস্তারিত। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পুলিশের নির্বিচার গুলির পর ছাত্র জনতা বিভিন্ন সরকারি ও বেসরকারি স্থাপনায় অগ্নিসংযোগ, ভাঙচুর চালায়। কার্যত অচল হয়ে পড়েছিল পুরো বাংলাদেশ। রাজধানী পরিণত হয় যুদ্ধবিধ্বস্ত নগরীতে। এরই মাঝে ১৯ জুলাই রাতে ঘোষণা আসে কারফিউ ও সেনা মোতায়েনের। কারফিউ ঘোষণার রাতে তখনকার প্রধানমন্ত্রীর নেতৃত্বে গণভবনে বৈঠক হয় আইনশৃঙ্খলা বাহিনী ও ১৪ দলের নেতাদের সাথে। ক্যাবিনেট থেকে প্রজ্ঞাপন যাচ্ছে, কাজেই এটা অবশ্যই কারফিউ এবং এখানে শুট এট সাইটও আছে। রাতেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সরকারের ৩ মন্ত্রীর কাছে দাবি পেশ করেন। এ সময় গণমাধ্যমে আইনমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের দাবি যৌক্তিক, কিন্তু আন্দোলনকারীদের দাবি পদ্মায় ডেকে নিয়ে নাটক সাজানো হয়। যৌক্তিক সমাধানে যাওয়া সম্ভব বলে আমরা মনে করি। আমাদেরকে পদ্মাতে নিয়ে গিয়ে তখন একটা স্টেজড একটা প্রেস কনফারেন্স করানো হয়। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় শিক্ষার্থীদের শহীদ করা হয়েছে, সেই জায়গায় এসে আমরা কোনোভাবেই আলোচনা করতে পারি না। এবং আমাদের স্পষ্টভাবে আমি বলেছি, এবং এই ভিডিও এখনও পর্যন্ত আছে, স্পষ্টভাবে বলেছি
যে শাটডাউন কর্মসূচি অব্যাহত থাকবে। হাসনাত প্রথমে শুরুতে অনেকগুলো কথা বলেছে, তারপর 8 দফা বলেছে, এরপর শেষে আবার আমরা বলেছি যে আমাদের কর্মসূচি চলমান থাকবে, আমাদের কমপ্লিট শাটডাউন অব্যাহত থাকবে। তারা নিজেদের মতো করে শুধুমাত্র আমরা যে 8 দফা দিয়েছি ওইটাকে প্রচার করেছে। আমরা যে আগে পরে বলেছি যে কর্মসূচি চলমান থাকবে, কমপ্লিট শাটডাউন অব্যাহত থাকবে, এগুলো তারা প্রচার করতে দেয় নাই তখন। কারফিউর মধ্যেও আন্দোলন চলে রামপুরা, যাত্রাবাড়ি, বাড্ডা, শাহজাদপুর সহ বিভিন্ন এলাকায়। পুলিশের সাথে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া ও গুলির ঘটনা ঘটে। ঢাকার প্রায় সব রাস্তায় ছিল সেনা সদস্যদের অবস্থান, চলছিল টহল। বিটিভি ভবন অগ্নিসংযোগের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে অজ্ঞাতদের বিরুদ্ধে। মেট্রো রেলের ক্ষতিগ্রস্ত দুটি স্টেশন সচল হতে 1 বছরের বেশি সময় লাগতে পারে বলে জানায় ডিএমটিসিএল। ন্যূনতম 1 বছর, বেশিও লাগতে পারে। পরিস্থিতি বিবেচনায় সরকার টানা 2 দিনের সাধারণ ছুটি ঘোষণা করে। কারফিউর কারণে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিল ও যাত্রী ভোগান্তি বেড়ে যায়। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে ভুল সংবাদ প্রচার করায় তাদের চিঠি দেয়া হচ্ছে, এমনটা জানান তখনকার পররাষ্ট্রমন্ত্রী। কিছু কিছু ইন্টারন্যাশনাল মিডিয়া আমাদের দেশে গত কয়েকদিনের ঘটনা প্রবাহ নিয়ে ডিস্টর্টেড নিউজ এবং রং নিউজ পাবলিশ করেছে। রাতেই কারফিউ অনির্দিষ্টকালের জন্য বাড়ানো হয়। তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন বিএনপির আমির খসরু মাহমুদ চৌধুরী, নজরুল ইসলাম খান, রিজভী সহ বিএনপি জামাতের 70 নেতাকর্মীকে আটক করে ডিবি পুলিশ। এছাড়া গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে আইন শৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেন তার স্ত্রী। দেশজুড়ে রাস্তাঘাট প্রায় ফাঁকা ছিল, চলছিল চেকপোস্টে তল্লাশি ও সেনা টহল। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের 15তম দিনের বৈঠক শুরু হয়েছে। সূচনা বক্তব্যে কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে রাজনৈতিক দলগুলো একমত। এর গঠন প্রক্রিয়া নিয়ে ঐক্যমত্যে পৌঁছাতে পারবেন বলে বিশ্বাস করেন তিনি। আলী রিয়াজ বলেন, 31 জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ তৈরির আশা করছে ঐক্যমত্য কমিশন। রোববার তত্ত্বাবধায়ক সরকার ও প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকা নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার কথা রয়েছে। উচ্চকক্ষ নিয়ে আজ কমিশনের সিদ্ধান্ত জানানোর কথা থাকলেও কিছু বিষয়ে আলোচনা বাকি আছে বলে জানান ঐক্যমত্য কমিশনের সহসভাপতি। তিনি বলেন, দ্রুতই এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। চলমান সংলাপ চলতি সপ্তাহের মধ্যে শেষ হবে বলেও আশাবাদী ডক্টর আলী রিয়াজ। সেটা আমরা বলেছি, আমরা একমত হয়েছি। এখন প্রধান উপদেষ্টা নিয়োগ এবং কাঠামোর বিষয়ে আলোচনা হবে এবং সেটাতে আমরা একমতের জায়গায় আসতে পারবো বলে কমিশন আশাই শুধু করে না, এটা বিশ্বাসও করে। সেটার জন্যই আজকে নির্ধারণ করা হয়েছে। দ্বিতীয় আরেকটি বিষয় নির্ধারিত আছে, যেটা প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিষয়। রাজনীতির অন্যরকম প্ল্যাটফর্ম হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। ঘটনার পাশাপাশি বিকৃত অপতথ্য ছড়ানো বা বিতর্ক বিভেদ সৃষ্টির অভিযোগও কম নয়। কিভাবে বিষয়গুলো দেখেন রাজনৈতিক নেতারা? বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ মনে করেন, বিভিন্ন সময়ে ট্রায়ালের শিকার হয়েছে তাদের দলটি। যদিও কারো বিরুদ্ধে অভিযোগ নেই জামায়াত নেতা অধ্যাপক মুজিবুর রহমানের। এনসিপি নেতা আরিফুল ইসলাম আদিব বলছেন, ভার্চুয়াল লড়াই থাকলেও প্রতিষ্ঠিত হবে সত্যই। বিশ্লেষকদের মতে যাচাই করতে হবে ভালো আর মন্দ। ভিডিও নির্মাতাদের গুগল পেমেন্ট দেয়া শুরু করে 2007 সালে। বাংলাদেশে এর প্রসার ঘটে 2012 সালের পর। কন্টেন্টে নতুন মাত্রা যোগ করে রাজনৈতিক সমালোচনা। দেশে কয়েকটি গণমাধ্যম বন্ধ ও অন্যরা সংকুচিত হলে সরকারের সমালোচনার ক্ষেত্র হয়ে ওঠে সোশ্যাল মিডিয়া। 24-এর কোটা বিরোধী আন্দোলন এবং গণ অভ্যুত্থানে অনেকের চোখ ছিল ভার্চুয়াল জগতে। দর্শকের অতি পছন্দের জায়গা হয়ে ওঠে রাজনৈতিক কন্টেন্ট, যা সহজে বোঝা যায় ভিউ বা শেয়ারে। রাজনৈতিক দলগুলো তার স্বীকার করেছে সোশ্যাল মিডিয়ায়। তবে জুলাই আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আওয়াজ তোলা অনেকেই এখন আর সম অবস্থানে নেই। পরিবর্তন এসেছে সময়ের ব্যবধানে, অভিযোগ উঠেছে রাজনৈতিক প্রোপাগান্ডার।
অনলাইন প্ল্যাটফর্মে এবং সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকমের বক্তব্য বিভ্রান্তিমূলক এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্রিয়েট করা বিভিন্ন ধরনের বক্তব্য আমাদেরকে বিভিন্নভাবে বিব্রত করছে, এটা সত্য। মিডিয়া ট্রায়াল করার একটা অপচেষ্টা চালু আছে বিএনপির বিরুদ্ধে, সেটা সফল হবে না। আইনশৃঙ্খলার অবনতিকে ভিন্ন দৃষ্টিতে দেখতে চায় জামাত, বরং দল মত নির্বিশেষে বিশৃঙ্খলার বিপক্ষে দাঁড়ানোর কথা বলেন দলের নায়েবে আমির। আমরা নিজেরা কারো গীবত করার পলিসিতে মোটেও বিশ্বাসী না। কেউ করলে তাকে আমরা থামাই দেওয়ার চেষ্টা করি। অপরাধী যেই হোক না কেন তাকে দলে প্রশ্রয় দেওয়া উচিত নয়। যারা এরকম ভয়াবহ সিচুয়েশন তৈরি করছে তাদের বিরুদ্ধে সব দল মিলে একসাথে প্রতিরোধ গড়ে তুলতে হবে। দেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। নিজেদের রাজনৈতিক বয়ান স্পষ্ট করতে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভিটি বাড়িয়েছে দলটি। দেশের মানুষের কাছে তা গ্রহণযোগ্য হবে না বলে মনে করে এনসিপি। বাংলাদেশের জনগণ কিন্তু এখন আর আওয়ামী লীগের সেই প্রোপাগান্ডা খুব বেশি সাড়া দেয় না। তারপরে এই যে তাদের প্রোপাগান্ডা, সেটা দেশের জন্য ক্ষতিকর এবং দেশের স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ। সংকট যেটা হচ্ছে, আমরা যদি সামাজিক যোগাযোগ মাধ্যম এখন এত বেশি অনেক সময় ভুল তথ্য ছড়াছড়ি হয় এবং গুজব ছড়ানোর জায়গা তৈরি হয়, যেটা আসলে বাস্তবতা এবং সামাজিক যোগাযোগ আবার আলাদা দুটো জগৎ তৈরি হয়ে যায়। প্রশাসন ও রাজনীতি কাছ থেকে দেখা সাবেক এই সচিব মনে করেন আধুনিক যুগে প্রযুক্তি নির্ভরশীলতা থাকবেই, জরুরি হচ্ছে ভালো মন্দ যাচাই করা। অনেক পজিটিভ দিক আছে, কিন্তু আবার নেগেটিভ দিকও আছে, যে এখানে অনেক অতিরঞ্জন আছে, মিথ্যাচার আছে, বাড়াবাড়ি আছে। তো এগুলাই আবার কিন্তু মানে একটা নেগেটিভ সমাজকে অস্থির করতেছে। বন্ধ করার কোনো সুযোগও নেই বা উচিতও হবে না, কিন্তু এখন মিথ্যাচারগুলা, অতিরঞ্জনগুলা, অনাচারগুলা কিভাবে নিয়ন্ত্রণ করা যায় এটা কিন্তু দরকার। বিশ্লেষকরা বলছেন দায়বদ্ধতার অনুপস্থিতিতে অপতথ্য বা বিকৃত তথ্য ভার্চুয়াল মাধ্যমে ছড়িয়ে দিতে পারে যে কেউ। অপতথ্যের বিরুদ্ধে ভূমিকা রাখতে পারে স্বাধীন গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। সৎ নীতিবান পেশাদার অফিসারগণই পদোন্নতির দাবিদার বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে সেনা সদর নির্বাচনী পর্ষদ 2025-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে যেসব অফিসার সামরিক জীবনের বিভিন্ন স্তরে যোগ্য নেতৃত্ব দিতে সফল হয়েছেন তাদের পদোন্নতির জন্য নির্বাচিত করার নির্দেশনা দেন তিনি। ডক্টর ইউনূস বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী দায়িত্ব পালনের পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা, স্থিতিশীলতা ও দুর্যোগ মোকাবেলায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। দেশের প্রয়োজনে সেনাবাহিনীর ত্যাগের জন্য সেনাপ্রধান থেকে শুরু করে সকল সেনা সদস্যকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। এর আগে অনুষ্ঠানস্থলে পৌঁছলে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। নাগরিকের নিরাপত্তা ও অধিকার রক্ষায় রাষ্ট্রের ব্যর্থতার জন্যই দেশে জাতিসংঘ মানবাধিকার অফিস চালু হলো বলে মনে করেন বিশ্লেষকরা। এতে করে রাষ্ট্রীয় গুম, খুন, হত্যা সহ মানবাধিকার লঙ্ঘনের ঘটনা কমার পাশাপাশি ন্যায় বিচার পাওয়ার পথ সহজ হতে পারে বলে ধারণা তাদের। মূল্যায়নের মেয়াদ আরও বাড়বে কিনা তা নির্ভর করছে ভবিষ্যতে মানবাধিকার ইস্যুতে সরকারের গৃহীত পদক্ষেপ ও আন্তরিকতার উপর। মাহফুজ মিশুর রিপোর্ট। 24 জুলাই হত্যাকাণ্ড তদন্তে ফ্যাক্ট ফাইন্ডিং মিশন পাঠিয়েছিল জাতিসংঘ। তখন থেকে আলোচনায় ছিল জাতিসংঘ মানবাধিকার কমিশনারের ঢাকা অফিস চালুর। দীর্ঘ যাচাই বাছাইয়ের পর এই অফিস স্থাপনে চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার। বৃহস্পতিবার তাতে সই করেন মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। ফলে আনুষ্ঠানিকভাবে এখন বাংলাদেশে কাজ শুরু হয়েছে জাতিসংঘ মানবাধিকার অফিসের। গুলশানের ইউএন হাউস থেকেই কার্যক্রম চলবে সংস্থাটির। কম্বোডিয়া, ইয়েমেন, সুদান, সিরিয়া, প্যালেস্টাইনের গাজা ও রামাল্লা, তিউনিশিয়া, লাইবেরিয়া সহ অন্তত 16 দেশে কাজ করছে এমন অফিস। অনেকেই প্রশ্ন তুলছেন, এর মধ্য দিয়ে কি এসব দেশের কাতারে যুক্ত হলো বাংলাদেশ? ন্যাশনাল ইনস্টিটিউশনগুলোর একটা ভরসার জায়গা যদি তৈরি হওয়ার মতো ব্যাপার ঘটতো এত বছরে, তাহলে আমরা আন্তর্জাতিক এই সংস্থাকে বাংলাদেশে ইনভাইট করার মতো প্রয়োজনীয়তা আসলে ঘটতো না। আমাদের যে ইন্ডিকেটরগুলো ইতিপূর্বে ছিল কিংবা এখনও পর্যন্ত বিগত 11 মাসের কথাও যদি আপনি বলেন, যেসব ইন্ডিকেটরগুলো আমাদের চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি, তাতে তাদের আশাটা অনেক ক্ষেত্রেই পথটাকে সহজ করে দিয়েছে। কিছু কিছু কনসার্নস
রেজ করা হচ্ছে যে দেখা গেছে অনেক দেশে হস্তক্ষেপ করার একটা টেন্ডেন্সি থাকে, সেটাও কি এখানে হবে নাকি? সো অনেক বড় আকারেই কিন্তু এটা নির্ভর করবে আগামী সরকারের উপর যে তারা কি ধরনের সম্পর্ক বজিয়ে রাখতে পারে। রাষ্ট্র বা সরকার কর্তৃক গুম খুনের মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘনের দায়ে যেসব বাহিনী বা সংস্থা আগে থেকে অভিযুক্ত, যারা প্রায় ধরাছোঁয়ার বাইরে থাকতেন, তারা এখন সতর্ক থাকবে বলে বিশ্বাস বিশেষজ্ঞদের। মানবাধিকার সংগঠনগুলো যতটা সোচ্চার ছিল তেমনি ততটাই হচ্ছে রাষ্ট্রের তরফ থেকে তাদের কথা শোনার ক্ষেত্রে অনীহা কিংবা তদন্তের ক্ষেত্রে অনীহা। ভিন্ন ভিন্ন জায়গায় আমরা দেখি যে আসলে কোনো রকমের সরকারি প্রতিষ্ঠানগুলো কাজ করেনি। তারা আসার ফলে অন্তত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো কিছুটা হলেও অ্যাক্ট করার চেষ্টা করবে, ব্যবস্থা নেওয়ার হয়তো কিছু না কিছু হলেও চেষ্টা করবে, সেইটা অন্তত নিশ্চিত করা গেল। যে কোনো সরকারের জন্যই এরকম চ্যালেঞ্জ থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে করে একটা অথরিটেরিয়ান সরকারে পরিণত না হয়। এতে করে হবে কি, জবাবদিহিতাটাও অনেক দূর আমরা নিশ্চিত করতে পারবো যে সরকারের সবসময় গণনায় থাকবে যে এখানে এমন একটা অফিস আছে এবং আন্তর্জাতিক মহলে ওনাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে যদি ঢালাওভাবে কোনো ধরনের মানবাধিকার লঙ্ঘন ওনাদের অধীনে হতে থাকে। সমঝোতা অনুযায়ী 3 বছরের জন্য ঢাকায় কাজ করবে জাতিসংঘের মানবাধিকার অফিস। আপাতত 3 বছরের জন্য হলেও ভবিষ্যতে এই অফিস থাকবে কি থাকবে না সেটি নির্ভর করছে আগামীতে সরকার মানবাধিকার রক্ষায় কতটা সোচ্চার হয় তার উপর। আর তাই এই জাতিসংঘ অফিস চালু নিয়ে যে বিতর্ক কিংবা শঙ্কা, তার সবচেয়ে ভালো উত্তর দিতে পারবে বাংলাদেশের সরকার এবং তাদের মানবাধিকার নিয়ে গৃহীত বিভিন্ন পদক্ষেপ। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ইউএন হাউস, ঢাকা। আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, গোপালগঞ্জের ঘটনায় রাজনীতি ছিল। সচিবালয়ে আইনশৃঙ্খলা ও কোর কমিটির মিটিং শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। উপদেষ্টা জানান, গোপালগঞ্জে গণগ্রেফতার চলছে না, যারা অন্যায় করছে তাদের গ্রেফতার করা হচ্ছে। সেনাবাহিনী গুলি করেছে এমন প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। গণতন্ত্রে মত প্রকাশের ক্ষেত্রে অশালীন বক্তব্য বা কাউকে আক্রমণ করে কথা বলার সুযোগ নেই। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতির অনেক সময় আছে। এই আইন শৃঙ্খলা বাহিনী সুষ্ঠু নির্বাচন করতে পারবে না কেন? আইন শৃঙ্খলা বাহিনী যে প্রস্তুতি, আরো তো অনেক সময় রয়ে গেছে, আমাদের প্রস্তুতি রয়ে গেছে, আমাদের ট্রেনিং হচ্ছে, আমরা ট্রেনিং প্রোগ্রাম করে দিচ্ছি, আমরা তো প্রস্তুতি নিয়ে নিচ্ছি, আল্লাহ দিলে করতে কোনো অসুবিধা হবে না। কারফিউ শেষে গোপালগঞ্জে 144 ধারা জারি করা হয়েছে। সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত বলবৎ থাকবে এই বিধিনিষেধ। জেলা প্রশাসন জানিয়েছে, এই সময়ের মধ্যে যে কোনো ধরনের সভা, মিছিল, জনসমাবেশ নিষিদ্ধ থাকবে। 144 ধারায় আওতাভুক্ত শিক্ষার্থী, সরকারি অফিস সহ জরুরি পরিষেবা সমূহ। শহর জুড়ে জোরদার আছে নিরাপত্তা। স্বাভাবিক জেলার পরিস্থিতি। গেল বুধবার সহিংসতার পর জেলায় জারি ছিল কারফিউ, গতকাল তা শিথিলও করা হয়। রাতারাতি সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব নয় বলে স্বীকার করে নিলেন বিআরটিএ চেয়ারম্যান আবু মমতাজ সাদউদ্দিন আহমেদ। বিআরটিতে যোগ দিয়ে প্রথমবারের মতো ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযানে এসে এমন কথা বলেন তিনি। বিগত সরকারের আমলে কি হয়েছে সেটির প্রতি গুরুত্ব না দিয়ে সড়ক দুর্ঘটনা রোধে নিয়মিত অভিযানের উপর জোর দেন বিআরটিএ চেয়ারম্যান। তিনি বলেন, শুধু সড়কে নয়, বাস ডিপোগুলোতেও চালানো হবে অভিযান। এ সময় ফার্মগেট এলাকায় অভিযান পরিচালনা করে বিআরটিএ। বেশিরভাগ গাড়িতে মেলেনি কোনো কাগজপত্র। এ বিষয়ে চেয়ারম্যান বলেন, কাগজ না পাওয়া সব গাড়ির বিরুদ্ধেই মামলা করা হবে। এ সময় চালকরা ড্রাইভিং লাইসেন্স পাওয়া নিয়ে বিস্তর অভিযোগ করেন। 2025 সালে এখনও যে পরিসংখ্যান, তাতে অলমোস্ট এভরি মান্থে আমাদের 350 প্রাণ ঝরে যাচ্ছে। এইভাবে চলতে দেওয়া যায় না, যার পরিপ্রেক্ষিতে বিআরটিএ এই কার্যক্রমের ইনিশিয়েট করেছে। এটা কিন্তু একদিনে এটা সম্ভব না, এটাকে আপলোড করা। আমরা এই কার্যক্রমটা শুরু করেছি, এটা আমরা কন্টিনিউ করব আমাদের যতদিন পর্যন্ত আমাদের এই সড়কটা আমরা নিরাপদ না করতে পারি। আজ সন্ধ্যা 6টায় বাংলাদেশ পাকিস্তান সিরিজের প্রথম টি-20। বাংলাদেশ অধিনায়ক লিটন দাস বলছেন, দুদলই একে অন্যের শক্তি দুর্বলতা জানে। অপরদিকে পাকিস্তান অধিনায়ক মানছেন, বিশ্বের সব প্রান্তেই বাংলাদেশ ভালো দল।
একজন ফিঙ্গার স্পিনার, অন্যজন রিস্ট। রিশাদ হোসেইন আর শেখ মেহেদী হাসান দুই স্পিন উইজার্ড কি পাকিস্তান বধে নেতৃত্ব দেবেন? স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ কি একের পর এক পরিকল্পনায় নিজ দেশকে হারাবেন? প্রশ্নটা উঠছে কেননা হোম অফ ক্রিকেটের অতীত রেকর্ড বলছে বল হাতে রিশাদ মেহেদীরা এখানে হয়ে উঠতে পারেন কালকে উঠে। উইকেট নিয়ে লিটন দাস আর ফিল সিমন্সও কি কম চিন্তিত? দুই ধাপে উইকেট দেখেছেন লিটন, সিমন্সও তাই। মিরপুরের 22 গজ কেমন দেখলেন টাইগার ক্যাপ্টেন? উইকেট লুক গুড, যে একটা ইভেন্ট গেম হবে। হোম কন্ডিশন বলে যে আমরাই বেটার খেলবো তা না। আগেও বলেছি পাকিস্তান গুড সাইড এবং তারা ম্যাক্সিমাম প্লেয়ারই এই বিপিএলে খেলে থাকে, সো তারাও সেই কন্ডিশনটা সম্বন্ধে জানে। তারাও যেমন আমাদের স্ট্রং পয়েন্ট উইক পয়েন্ট জানে, আমরাও তাদের সাথে খেলি, আমরাও স্ট্রং পয়েন্ট উইক পয়েন্ট জানি। সো আমার মনে হয় না খুব একটা সমস্যা হবে, বাট ইকুয়ালি এটা খুব ভালো সাইড। স্পিন উইকেটে শেখ মেহেদী হাসান আর ব্যাটিং সহায়ক উইকেটে খেলবেন মেহেদী হাসান মিরাজ। পাকিস্তানের সাথে প্রথম টি-20তে কে থাকবেন একাদশে? যতটুকু খবর একাদশে দুজনকেই রাখা হতে পারে, পেসার কমিয়ে খেলানো হতে পারে বাহাতি স্পিনার নাসুম আহমেদকেও। যে ব্যাটসম্যান যাবে তারই রোল হচ্ছে ইনিংসটা বড় করা এবং ইফেক্টিভ ইনিংস খেলা, টিমের জন্য কতটা ভাইটাল রোল প্লে করতে পারে। শেখ মেহেদীর বিষয়টা যেটা, সেটা আমরা জানি যে ও কতখানি ক্যাপেবল বলার, আর এটা ও অনেক আগে প্রুভ করেছে। দুইজনের সম্ভাবনাই খুব বেশি, আমরা ডিসাইড করে কালকে দেখতে পারবেন। পাকিস্তানি ক্রিকেটারদের জন্য বাংলাদেশ দ্বিতীয় ঘর। অধিকাংশ ক্রিকেটার এখানে বিপিএল খেলেন, তাই তাদের সঙ্গে খেলা সহজ হবে না বলে মনে করেন এলকেডি। দু দলের সবশেষ সিরিজে 3-0 ব্যবধানে জেতা সালমান আলী আঘাও পা মাটিতে রাখছেন। যে কোনো দেশ যে কোনো গ্রাউন্ডে বাংলাদেশ ভালো দল। টি-20তে তারা তাদের সামর্থ্য দেখিয়েছে, আমরাও আমাদের মতো প্রস্তুতি নিয়েছি। আশা করছি উপভোগ্য একটি সিরিজ হবে। রোববার সন্ধ্যা 6টায় বাংলাদেশ পাকিস্তান সিরিজের প্রথম টি-20, বাকি 2 ম্যাচ 22 ও 24 তারিখ। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। খুলনায় বিষাক্ত মদ পানে 5 জনের মৃত্যুর ঘটনায় আটক করা হয়েছে এক হোমিও চিকিৎসককে। পুলিশ জানায় গতরাতে নগরের রায়ের মহল এলাকা থেকে মুসলিম আলীকে আটক করা হয়। তার বিরুদ্ধে হোমিও চিকিৎসার আড়ালে মদ তৈরির অভিযোগ রয়েছে। ময়নাতদন্তের জন্য সাবু বাবু সাজ্জাদের মরদেহ মর্গে রাখা হয়েছে। এর আগে ময়নাতদন্ত শেষে গৌতম কুমারের শেষকৃত্য সম্পন্ন হয়েছে, আর পোস্টমর্টেম ছাড়াই তো তার মরদেহ পিরোজপুরে নিয়ে গেছে তার পরিবার। নেত্রকোনার দুর্গাপুরের একটি বাসা থেকে স্বামী স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে কুড়ালিয়া গ্রাম থেকে সোহাগ মিয়া ঝুমা আক্তার দম্পতির মরদেহ উদ্ধার করা হয়। স্বজনরা জানায়, বছর 3 আগে বিয়ে হয় এই দম্পতির। এরপর থেকেই পারিবারিক কলহ চলছিল। এর সপ্তাহ আগেও ঝগড়া করেছে দুজন। শনিবার রাতে খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পড়েন তারা। সকালে ডাকাডাকির পরও সারা না মেলায় পুলিশে খবর দেয় পরিবার। দরজা ভেঙে মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা আত্মহত্যা করেছেন স্বামী স্ত্রী। তাদের একটি কন্যা সন্তান রয়েছে। সরকারি বিধিমালা অনুযায়ী প্রথম শ্রেণীর কর্মকর্তাদের বছরের ছুটি 20 দিন, অথচ পটুয়াখালী বাউফলের উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা 7 মাসেই ছুটি কাটিয়েছেন 68 দিন। বাকি দিনগুলো উপস্থিত থাকার বদলে ডিজিটাল হাজিরা মেশিনকে ফাঁকি দিয়েছেন অভিনব কায়দায়। বিষয়টি নিয়ে এরই মধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়। গর্ভবতী নারী ও নবজাতকদের স্বাস্থ্যসেবার জন্য প্রান্তিক পর্যায়ে মানুষের ভরসা উপজেলা পরিবার পরিকল্পনা অফিস। স্বল্পমেয়াদী ও স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির জন্য সেবা গ্রহীতাদের পছন্দের স্থান। দেশের অন্যান্য উপজেলার মতো পটুয়াখালীর বাউফলেও রয়েছে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়। নিয়ম অনুযায়ী এখানকার কর্মকর্তা কর্মচারীদের মাঠ পর্যায়েও কার্যক্রম পরিচালনার কথা, অথচ সেখানে কি কি সেবা পাওয়া যায় তা জানেনই না স্থানীয়রা। জানি না, বা বাসায় একটু কেউ আসছে বলে আমার মনে হয় না। জানি যে তারা নিজের থেকে আসে আর কি, আসা খবর না, কিন্তু তারা কখনোই আমার কাছে আসে না, তাই এই সম্পর্কে আমি তেমন কিছুই জানি না। এই অফিস কোন জায়গায় আমি চিনিও না, যাইও না, জানিও না। ঠিক কী কারণে মাঠ পর্যায়ের কার্যক্রম চলছে না তা খুঁজতে গিয়ে পাওয়া গেল আরেক তথ্য। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তাই অফিসে আসেন না। রেকর্ড অনুযায়ী গত 6 মাসের বেশিরভাগ কর্মদিবসই অনুপস্থিত অফিস প্রধান ডক্টর সানজিদা ইসলাম জেসমিন। বাদবাকি যে কদিন রেকর্ড বুকে উপস্থিতি রয়েছে সেটাও হয়েছে ডিজিটাল হাজিরা মেশিনকে ফাঁকি দিয়ে। প্রশ্ন ওঠে, তিনি আসলে হাজিরা যন্ত্রকে ফাঁকি দিচ্ছেন কিভাবে? অফিসের কর্মচারীরা জানালেন, মোবাইলে ভিডিও কলে হাজিরা দেন সানজিদা ইসলাম।
সেই কাজে তাকে সাহায্য করেন পরিবার পরিকল্পনা সহকারী ফিরোজ খান। ডাক্তার সঞ্জয় ম্যাডামের যে বিশ্বস্ত সহকারী মোহাম্মদ ফিরোজ খান, উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী, মোবাইলের মাধ্যমে স্ক্যান করে তার ডিজিটাল হাজিরা দিচ্ছেন। জানতে চাইলে কোনো উত্তরই দেননি অভিযুক্ত কর্মকর্তা। তার সহযোগী ফিরোজ খানের দাবি, অভিযোগের বিষয়টি তারও অজানা। বিধিমালা অনুযায়ী প্রথম শ্রেণীর কর্মকর্তার বাৎসরিক ছুটি 20 দিন, কিন্তু চলতি বছরই সানজিদা ছুটি কাটিয়েছেন 68 দিন। এর মধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়। পরিচালক দিয়েছেন ব্যবস্থা গ্রহণের আশ্বাস। তদন্ত প্রতিবেদন দিয়েছি, এটাকে ঢাকাতে আমরা লিখেছি, ওখানে সমস্ত ঘটনা উল্লেখ করে কর্তৃপক্ষের কাছে নিয়ন্ত্রণকারী তাদের অ্যাকাউন্টিং অথরিটির নিকট আমরা পাঠাইছি ঢাকাতে। অফিস খুললেই ওটার যা ব্যবস্থা করার করে ফেলবো। ওনার যে হাজিরা, টেম্পারিং, উনি যে অনুপস্থিত, এগুলো সবই আছে, এটা তদন্ত হবে। সরকারি অফিস আদালতের বেশিরভাগ মেশিনে লাইভনেস ডিটেকশন প্রযুক্তি না থাকার সুযোগ নিয়ে থাকে সানজিদের মতো অসাধু কর্মকর্তা কর্মচারীরা। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। রংপুরে বেহাল সড়কের প্রতীকী গায়েবানা জানাজা পড়লেন ক্ষুব্ধ এলাকাবাসী। সকালে নগরীর সাতমাথা রেলওয়ে গেট এলাকায় গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন এলাকাবাসী। তারা জানান, জাহাজ কোম্পানি মোড় থেকে সাতমাথা পর্যন্ত রাস্তাটি দীর্ঘদিন ধরেই বেহাল। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। সমস্যার কথা কর্তৃপক্ষকে দফায় দফায় জানিয়েও কাজ হয়নি। তাই প্রতিবাদ স্বরূপ এমন কর্মসূচি। যদিও দ্রুতই রাস্তা সংস্কারের আশ্বাস দিয়েছেন সিটি কর্পোরেশনের প্রশাসক। অভ্যুত্থানে আগেও যে অবস্থা, পরেও সে অবস্থা। তো এটা একটা আমরা প্রতিবাদ জানাইলাম, এটা ভিন্নধর্মী। আমাদেরই অবস্থা খারাপ হয়ে যায়, তাহলে একবার ভেবে দেখুন তো, যারা অসুস্থ মানুষ তারা এই রাস্তা দিয়ে চলাচল করলে তাদের কি অবস্থাটা হয়। কর্মকর্তা যারা রয়েছেন, আমরা মনে করি যে তারা যদি এদিকে তাকাচ্ছে না, তো তারা তাহলে হয়তোবা তারা মারা গিয়েছেন, এবং তারা যে মারা গিয়েছেন, তো আমাদের সাতমাথাবাসী হিসেবে আমাদের একটা দায়িত্ব রয়েছে। সেই দায়িত্ব জায়গা থেকে আমরা তাদের গায়েবানা জানাজা পড়েছি। নারী ও শিশু হত্যার প্রতিশোধ না নেওয়া পর্যন্ত যুদ্ধ বন্ধ হবে না বলে ঘোষণা দিয়েছে সিরিয়ার বেদুইনরা। সরকার যুদ্ধবিরতির দাবি করলেও সুয়েদা অঞ্চলে সংঘর্ষ অব্যাহত রয়েছে দ্রুজ মিলিশিয়া ও বেদুইনদের মাঝে। সিরিয়ার তথ্যমন্ত্রী জানিয়েছেন, 48 ঘণ্টা পর্যন্ত কার্যকর থাকবে যুদ্ধবিরতির প্রথম ধাপ। পরিস্থিতি বিবেচনায় বাড়বে এই সময়সীমা। চলমান সংঘাতে এখন পর্যন্ত 9 শতাধিক মানুষের প্রাণহানির তথ্য দিয়েছে সিরিয়া বিষয়ক পর্যবেক্ষক সংস্থা SOHR। সিরিয়ার দক্ষিণাঞ্চলের সুয়েদা অঞ্চলে এখনও শোনা যাচ্ছে মেশিনগান আর মর্টার শেলের শব্দ। দ্রুজ ও বেদুইনদের দাঙ্গা হাঙ্গামার পথ পরিহার করতে সরকার নির্দেশ দিলেও তা অমান্য করে অব্যাহত রয়েছে সংখ্যালঘু সম্প্রদায় দুটির লড়াই। শনিবার পরিস্থিতি সামাল দিতে সুয়েদা অঞ্চলে যুদ্ধবিরতির ঘোষণা দেয় সিরিয়া সরকার। দেশটির তথ্যমন্ত্রী প্রেস ব্রিফিংয়ে বলেন, সুন্নি বেদুইন ও দ্রুজ মিলিশিয়ার মাঝে প্রথম ধাপের যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে 48 ঘণ্টা কার্যকর থাকবে যুদ্ধবিরতি। স্থায়ী সংঘাত ঠেকাতে যুদ্ধবিরতির ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী 48 ঘণ্টা পর দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হবে। আমরা কোনো সামরিক অভিযান পরিচালনা করছি না, শুধু নিরাপত্তা নিশ্চিত করতে চাইছি। তবে কিছু নিয়ম লঙ্ঘনের ঘটনাও ঘটেছে, যার দায় রাষ্ট্র নিয়েছে। দ্রুজ ও বেদুইনদের সংঘাত বন্ধ ও সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে সুয়েদার জায়গায় জায়গায় বসানো হয়েছে চেকপোস্ট, মোতায়েন করা হয়েছে অতিরিক্ত সেনা। যুদ্ধবিরতির ঘোষণা দেয়া হলেও অভিযোগ উঠেছে, পাল্টাপাল্টি হামলা বন্ধ করেনি কোনো পক্ষই। শান্তি প্রতিষ্ঠায় হিমশিম খাচ্ছে সরকারি বাহিনী। সরকারি সিদ্ধান্ত উপেক্ষা করে নিজেদের অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বেদুইনরা। রক্তের বিনিময়ে রক্ত, আমরা কারো আদেশে চলি না। ওরা আমাদের নারী ও শিশুদের হত্যা করেছে, এর বদলা নেওয়া হবে। নিজেদের অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত পিছু হটব না। এদিকে সিরিয়ায় দ্রুজদের ওপর হামলার প্রতিবাদে আবারও দখলকৃত গোলান মালভূমিতে বিক্ষোভ করেছে ইসরায়েলি দ্রুজরা। সিরিয়ার ভূখণ্ডে তাদের প্রবেশ বন্ধে সীমান্তে ব্যারিকেড দিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী IDF। গত রোববার পাল্টাপাল্টি অপহরণের অভিযোগকে কেন্দ্র করে নতুন করে সংঘাত শুরু হয় দ্রুজ ও বেদুইনদের মাঝে, যাতে জড়িয়ে পড়ে সিরিয়ার সেনাবাহিনী ও ইসরায়েলও। সিরিয়া বিষয়ক পর্যবেক্ষক সংস্থা SOHR এর মতে, এখন পর্যন্ত চলমান সংঘাতে নিহত হয়েছে 9 শতাধিক মানুষ। তাসরিয়ান সোবহান, যমুনা নিউজ।
দীর্ঘ 2 দশক কোমায় থাকার পর অবশেষে না ফেরার দেশে চলে গেলেন সৌদি রাজপুত্র আল ওয়ালিদ বিন খালিদ আল সৌদ। মাত্র 15 বছর বয়সে লন্ডনে এক ভয়াবহ দুর্ঘটনায় মাথায় পান গুরুতর চোট। এরপর থেকে ছিলেন লাইফ সাপোর্টে। এজন্য স্লিপিং প্রিন্স বা ঘুমন্ত রাজকুমার নামে ডাকা হতো তাকে। বয়স 36, কিন্তু জীবন থমকে গিয়েছিল সেই 15 বছর বয়সে। দীর্ঘ 2 দশক ধরে জীবিত থেকেও যেন প্রাণহীন, অবশেষে মৃত্যুর কাছে হার মানা। 20 বছর কোমায় থাকার পর জীবন অবসান হলো সৌদি রাজপুত্র আল ওয়ালিদ বিন খালিদ আল সৌদের। 2005 সালে কিশোর বয়সে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনার কবলে পড়েন তিনি। মাথায় পান গুরুতর আঘাত। প্রথমে লন্ডনে চিকিৎসা দেয়া হলেও পরে নেওয়া হয় রিয়াদে, রাখা হয় লাইফ সাপোর্টে। এত বছরে জ্ঞান না ফিরলেও আশা হারাননি ওয়ালিদের বাবা প্রিন্স খালেদ বিন তালাল আল সৌদ। ছেলের সেবায় রাখেননি কোনো ত্রুটি। বিশ্বের বহু নামকরা চিকিৎসক চেষ্টা করেন তাকে বাঁচিয়ে তুলতে। মাঝে মাঝে হাত ও মাথা নাড়ানোয় তার বেঁচে ফেরা নিয়ে কিছুটা আশার আলো দেখতে পায় পরিবার। 2019 সালে 14 বছর কোমায় থাকার পর ভাইরাল হয় তার মাথা নাড়ানোর একটি ভিডিও। অনেকেই ভেবেছিলেন জেগে উঠবেন প্রিন্স ওয়ালিদ। 2020 সালে আরেকটি ভিডিওতে দেখা যায় এক নারীর ডাকে সাড়া দিয়ে আঙুল নাড়ানোর চেষ্টা করছেন সৌদি রাজপুত্র। ডান হাতের তালু অনেকটাই উপরে তুলতে সমর্থ হন। এর আগে 2015 সালেও আশার আলো জাগিয়েছিলেন ঘুমন্ত রাজপুত্র। তবে হলো না শেষ রক্ষা। পরিবার ও চিকিৎসকদের সকল প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে না ফেরার দেশে চলেই গেলেন এই স্লিপিং প্রিন্স। রেসবানা সাইমা, যমুনা নিউজ। দর্শক, এই ছিল দুপুরে বাংলাদেশের আয়োজনে। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।